জুলাই আগস্ট হত্যাযজ্ঞের জন্য দায়ী আওয়ামী লীগ সরকার, জানালেন ভলকার তুর্ক। জাতিসংঘে বাংলাদেশ নিয়ে প্রতিবেদন উপস্থাপন। ট্রাইব্যুনালে ন্যায় বিচার নিশ্চিতে তাড়াহুড়ো নয়, জানালেন চিফ প্রসিকিউটর। গুম খুনের বিচারে সহায়তার আশ্বাস দুই কূটনীতিকের। শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, বললেন আমির খসরু। ভোট নিয়ে অহেতুক বিতর্ক না করার আহ্বান। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটা পর একটা সমাধান হতেই থাকবে, সুতরাং বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। পদ্মা সেতু প্রকল্পে ভূমি অধিগ্রহণে দুর্নীতি, ভুয়া রেকর্ড ও জাল দলিলের মাধ্যমে অর্থ লোপাট, 23 জনের বিরুদ্ধে দুদকের মামলা। ক্ষমতার অপব্যবহার পূর্বক 23টি চেকের বিপরীতে সরকারের 9,57,00,000 টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। প্রধান উপদেষ্টার আরও 2 বিশেষ সহকারী নিয়োগ, দায়িত্ব নিলেন নতুন শিক্ষা উপদেষ্টা। জুলাইয়ের চেতনায় শিক্ষা ব্যবস্থা করার প্রত্যয়। কংগ্রেসের প্রথম অধিবেশনে ট্রাম্পের ভাষণে অপ্রীতিকর ঘটনার সম্মুখীন ক্যাপিটাল হিল, নিজের গুণকীর্তনে ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট। এবং মুশফিক মাহমুদুল্লাহর ওপরই অবসরের সিদ্ধান্ত ছাড়লেন আকরাম খান। ডিপিএল এর পর 9 মার্চ মাঠে গড়াচ্ছে তৃতীয় বিভাগ ক্রিকেট। দর্শক, আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। জুলাই আগস্ট গণ আন্দোলনে হত্যাযজ্ঞের জন্য পতিত আওয়ামী লীগ সরকারকে দায়ী করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। জেনেভায় জাতিসংঘের সদস্য দেশ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সামনে বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্টে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন, নির্যাতন সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরেন তিনি। আর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে। অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানে স্বাধীন নিরপেক্ষ অনুসন্ধান করবে। Research analysis talk to what are the facts, what are witnesses, the medical professionals, the experts. It's about healing, it's about truth telling, it's about reconciliation, memorialization and reform. The team's report rightly identifies extensive, horrendous and grave human rights violations, including extrajudicial killing, arbitrary arrest, torture, and disproportionate use of force by the ousted ruling party during July-August massacre. মানবতা বিরোধী অপরাধে ন্যায় বিচার নিশ্চিতে কোনো তাড়াহুড়ো করা হবে না বলে জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ নিয়ে চাপ না দেওয়ার আহ্বানও জানান তিনি। এর আগে পতিত আওয়ামী সরকারের 15 বছরের গুম খুন সহ জুলাই গণহত্যার বিচারে সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন 2 কূটনীতিক, উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিচ। ট্রাইব্যুনাল নিয়ে অপপ্রচার রোধের সহায়তার আশ্বাসও দেন তারা। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। জুলাই আগস্টের গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিয়ে নানা ধরনের আলোচনা চলছে রাজনৈতিক মহলে। অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দলের নেতাদের বক্তব্যের পর প্রশ্ন ওঠে শেখ হাসিনার বিচারের অগ্রগতি নিয়ে। আমরা এই খুনি হাসিনার বিচারটাকে নিশ্চিত করি। বুধবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আবারও জানালেন, এই মাসেই তদন্ত শেষ হবে শেখ হাসিনার মামলার। তবে বিচার নিয়ে কোনো তাড়াহুড়া করা হবে না, রাজনীতিকদের চাপ না দেওয়ার আহ্বানও জানান তিনি। অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না, কারণ বিচার, ন্যায় বিচার জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া। এখানে যদি অপ্রস্তুত অবস্থায় রিপোর্ট আসে অথবা তাড়াহুড়া করে বিচার করে আমি বিচারের কোনো ত্রুটি করি, তাহলে প্রতিপক্ষ এটার সুযোগ গ্রহণ করবে, ন্যায় বিচার পরাভূত হতে পারে। আমাদের সব কিছু দেখতে হয়। জনগণের বিচার চাওয়ার ব্যাপারে তারা চাইবেন দ্রুত, আমরা চাইব সুষ্ঠু নিরপেক্ষভাবে হওয়া, যতটুকু সময় দরকার ততটুকু সময় নেয়। এদিন ট্রাইব্যুনালের বিচার কাজ পরিদর্শনে আসেন সাবেক মার্কিন 2 কূটনীতিক। এ সময় উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাটম্যানও। এরপর তাজুল ইসলাম বলেন, বিচারের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা থিঙ্ক ট্যাঙ্ক রাইট টু ফ্রিডম, তার প্রতিনিধিরা আজকে চিফ প্রসিকিউটরের সাথে সাক্ষাৎ করেছেন। ওনারা এসেছিলেন আমাদের সাথে এই ট্রাইব্যুনালের বিচারের ব্যাপারে জানার জন্য। তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান।
এদিন গাজীপুরের হৃদয় হত্যার ঘটনায় সাবেক ওসি আশরাফ উদ্দিন, কনস্টেবল আকরাম হোসেন সহ পুলিশের সাবেক 5 কর্মকর্তার তদন্ত প্রতিবেদন 15 জুন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে কনস্টেবল আকরামকে 11 মার্চ জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। গুলশান থানার সাজিদ হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে 2 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। এছাড়া যাত্রাবাড়ী, মিরপুর, লালবাগ ও খিলগাঁও থানার একাধিক মামলায় আনিসুল হক, শাহজাহান খান, আতিকুল ইসলাম, সোলাইমান সেলিম, কামাল আহমেদ মজুমদার, সাংবাদিক দম্পতি শাকিল রূপা সহ 12 আসামিকে গ্রেফতার দেখানো হয়েছে। নাফিয়া ফারজানার প্রতিবেদনে বিস্তারিত। বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানির জন্য তোলার আগে সাংবাদিকদের মুখোমুখি হন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। এই সময় কারাজীবন থেকে মুক্তি নিয়ে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেন স্বৈরাচার সরকারের সাবেক এই প্রভাবশালী মন্ত্রী। দেশের শান্তি শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনা যায়, আগামী নির্বাচনে কিভাবে আমরা অংশগ্রহণ করতে পারি, এই সমস্ত। এরপর একে একে আদালতে তোলা হয় আনিসুল হক সহ অন্য আসামিদের। যাত্রাবাড়ী, মিরপুর, লালবাগ ও খিলগাঁও থানার একাধিক মামলায় আনিসুল হক, শাহজাহান খান, আতিকুল ইসলাম, সোলাইমান সেলিম, কামাল আহমেদ মজুমদার, সাংবাদিক দম্পতি শাকিল রূপা সহ 12 আসামিকে গ্রেফতার দেখায় আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে আসামিদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। বৈষম্য ছাত্র আন্দোলনের সময় যারা ফ্যাসিস্টকে সহযোগিতা করেছিল বিভিন্নভাবে এবং এই আন্দোলনে ছাত্র জনতাকে গুলি করা যারা সহায়তা করেছে এবং তারা যারা সরাসরি অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে 12 জনকে আজকে বিভিন্ন মামলায় বিজ্ঞ আদালতে উত্থাপিত করা হয়। অপরদিকে আসামি পক্ষের অভিযোগ, পরিবর্তিত পরিস্থিতির কারণে জামিন পাচ্ছেন না আসামিরা। সংশ্লিষ্ট বিষয়ে আমরা এটা জামিন পাওয়ার হকদার, হয়তো পরিস্থিতির কারণে হয়তো আমরা জামিনটা পাচ্ছি না। এদিকে গুলশান থানার সাজিদ হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। আওয়ামী দুঃশাসনের সঙ্গে জড়িত সবার বিচার হতেই হবে, তবে শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, এক এক দিন এক এক বিষয় আলোচনায় এনে নির্বাচন পিছিয়ে দেওয়ার সুযোগ নেই, আর দেশ এখনো পুরোপুরি স্বৈরাচার মুক্ত হয়নি বলে অভিযোগ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি আমিনুল হক। সাইফুল রিপনের প্রতিবেদন। রাজধানীর রামপুরায় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালা করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। বিএনপির নেতা কর্মীরা বেঁচে থাকতে ভোট নিয়ে ষড়যন্ত্র বাংলার মাটিতে হতে দিবে না। এ সময় ষড়যন্ত্র মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উত্তর বিএনপির সভাপতি আমিনুল হক। আমরা এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি বলেন, দেশি বলেন, যারাই ষড়যন্ত্র করবে, যারাই দোষর হিসেবে কাজ করবে, আমরা দৃঢ় হাতে তাদেরকে মোকাবেলা করব ইনশাআল্লাহ। এদিকে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের শিপ রিসাইক্লিং শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী দিনে সুযোগ থাকলে আমরা সিরিয়াস ডিরেগুলেশন করে ফেলবো বাংলাদেশে, সিরিয়াস ডিরেগুলেশন। পরে চলমান বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। আওয়ামী লীগের যারা দুঃশাসন যত সবার বিচার হতে হবে, তাই না? হাসিনার তো বটেই। সুতরাং বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আমরা তো দেখতে পাচ্ছি না এখানে। কি এটার জন্য হবে না নির্বাচন, কালকে আরেকটার জন্য হবে না, পরশু আরেকটার জন্য, কত কথাই তো শুনতেছি। এই সমস্ত কথাবার্তা বলে নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। আমির খসরুর মতে যে কোনো দল যে কোনো মতবাদ নিয়ে আসতে পারে, তবে এ নিয়ে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে। মতামত তো সবারই থাকতে হবে। আমাদেরও 31 দফা এই সংস্কার প্রস্তাব আছে না, এটা তো আমরা চাইলে কালকে বাস্তবায়ন করতে পারবো। আমাকে জনগণের কাছে যেতে হবে, জনগণ যাদেরকে ম্যান্ডেট দেবে সেগুলো বাস্তবায়ন হবে। ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়া যাবে না। কোনো পত্র নাই, পত্র একটা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে দুর্নীতির সন্ধান পেয়েছে দুদক।
এ ঘটনায় 23 জনের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। একই দিন 33 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন এবং 288 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে আলাদা মামলা করেছে সংস্থাটি। ফজলে আদিত্য রিপোর্টে বাকিটা জানবো আমরা। পতিত আওয়ামী লীগ সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প ছিল পদ্মা সেতু। 32,000 কোটি টাকা প্রকল্পের একটা বড় অংশ ভূমি অধিগ্রহণ এবং পরামর্শক নিয়োগে ব্যয় হয়। অভিযোগ রয়েছে জমি অধিগ্রহণের ক্ষেত্রে পদে পদে ঘটেছে অনিয়ম, দুর্নীতি। পট পরিবর্তনে যার অনুসন্ধানে নামে দুদক খোঁজ পেয়েছে নানা অসঙ্গতির চিত্র। দুদক জানিয়েছে ভুয়া রেকর্ডপত্র ও জাল জালিয়াতির মাধ্যমে অর্থ লুটপাট করায় মাদারীপুরের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমোদ রঞ্জন ঘটক সহ 23 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় ক্ষমতার অপব্যবহার পূর্বক 23টি চেকের বিপরীতে সরকারের 9 কোটি 57 লক্ষ টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে জনাব প্রমোদ রঞ্জন ঘটক সহ বেনিফিশিয়ারিদের মোট 23 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। একই দিন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 33 কোটি টাকার অবৈধ সম্পদ ও 288 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আলাদা দুটি মামলা করেছে দুদক। জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 23 কোটি 51 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং নিজ প্রতিষ্ঠানের নামে 6টি ব্যাংক হিসাবের মাধ্যমে 257 কোটি টাকারও বেশি মূল্যের অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে আয়ের উৎস আড়াল করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে 23 কোটি টাকার একটি প্রকল্পের নথি গায়েব ও দুর্নীতির খোঁজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হলেন শেখ মঈনুদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়ব। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তাদেরকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। উপদেষ্টাদের সহায়তার জন্য শেখ মঈনুদ্দিনকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ফয়েজ আহমেদ তৈয়বকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে। বিশেষ সহকারী পদে থাকাকালীন তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। এর আগে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া প্রধান উপদেষ্টার 3 জন বিশেষ সহকারীকে 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানের চেতনায় শিক্ষা ব্যবস্থাকে শক্ত ভিত্তি দেওয়ার প্রত্যয় জানিয়েছেন নতুন শিক্ষা উপদেষ্টা CR আবরার। আর দায়িত্ব হস্তান্তর করে শিক্ষা খাতের নানা চ্যালেঞ্জ উত্তরণে সরকারের পদক্ষেপ তুলে বিদায়ী উপদেষ্টা বলেন, 10 মার্চের মধ্যে শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছে দেওয়া সম্ভব হবে। এর আগে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেন শিক্ষা উপদেষ্টা। আরো জানাচ্ছেন সাইফুল রিপন। বুধবার বেলা 11টার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকার কর্মী চৌধুরী রফিকুল আবরার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। পরে সচিবালয়ে বিদায়ী উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নতুন শিক্ষা উপদেষ্টা CR আবরার। ধ্বংসস্তূপ থেকে শিক্ষা খাতকে এগিয়ে নিতে নানা চ্যালেঞ্জ মোকাবেলার কথা জানান বিদায়ী উপদেষ্টা। এ সময় 10 মার্চের মধ্যে শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছানো সম্ভব বলে জানান তিনি। বইয়ের বেলায়, বইয়ের প্রকাশনায় এই যে দেরি হচ্ছিল, আমরা যে কি যুদ্ধ করেছি, কত জায়গায়, কত ভাবে, কত প্রতিবন্ধকতা, সেটা বই লেখা যেতে পারে। আর অন্তর্বর্তী সরকারের সময়ে শিক্ষা খাতকে শক্ত ভিত্তি দেওয়ার প্রত্যয় জানান নতুন শিক্ষা উপদেষ্টা CR আবরার। যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে, আমি এটুকুই বলবো। এবং আমি মনে করি এটা হয়তো একদিনে হবে না, তার জন্য যে 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 বেস যেটা তৈরি করে দেওয়া, দ্যাট ইজ দ্য গোল। বৈষম্য বিরোধী আন্দোলনের স্বপ্ন বাস্তবায়নে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান নতুন শিক্ষা উপদেষ্টা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
রাজধানীর গুলশানের একটি বাসায় তল্লাশির নামে তছনছ ভাঙচুর ও লুটপাট চেষ্টার ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। এই 3 জন সহ অজ্ঞাতনামা 14 থেকে 15 জনের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতার 3 জন হলেন শাকিল খন্দকার, জুয়েল খন্দকার ও শাকিল আহমেদ। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাতে গুলশান 2-এ সাবেক এমপি তানভীর ইমামের সাবেক স্ত্রীর ফ্ল্যাটের দরজা ভেঙে তল্লাশির নামে কয়েকজনে ঢুকে পড়ে। বাসাটিতে বিপুল পরিমাণ অর্থ, অবৈধ অস্ত্র ও আওয়ামী লীগের দোসরদের লুকিয়ে রাখা হয়েছে এমন অজুহাতে বাসাটিতে প্রবেশ করে ভাঙচুর লুটপাটের চেষ্টা করে। পরে গুলশান থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে 3 জনকে গ্রেফতার করে। এর মধ্যে শাকিল আহমেদ একসময় বাসাটির কেয়ারটেকার ছিলেন। তার দেয়া তথ্যে লুটপাটের উদ্দেশ্যে একদল লোক বাসাটিতে প্রবেশ করে বলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের বিভিন্ন খাতের লাখ লাখ শ্রমিকের জীবনযাত্রার মান উন্নয়নে দেশের শ্রম আইন বৈশ্বিক মান অনুযায়ী সংস্কারের নির্দেশ দিয়েছেন। আসন্ন আন্তর্জাতিক শ্রম সংস্থার ৩৫৩তম অধিবেশন সামনে রেখে বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। আগামী 10 থেকে 20 মার্চ জেনেভায় এই অধিবেশন অনুষ্ঠিত হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। অবৈধ দখলদার উচ্ছেদ করতে কোনো নোটিশ দেবে না ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, তবে ডিএনসিসিকে ভাড়া দিয়ে বৈধভাবে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে, জানালেন প্রতিষ্ঠানটির প্রশাসক মোহাম্মদ এজাজ। সকালে গাবতলী গরুর হাট সংলগ্ন এলাকায় অবৈধভাবে বসানো দোকান উচ্ছেদে গিয়ে এসব কথা বলেন তিনি। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। বুধবার সকালে রাজধানীর গাবতলী এলাকায় অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান চালায় উত্তর সিটি কর্পোরেশন। সকাল 10টা নাগাদ অভিযান শুরু হলে অবৈধভাবে গড়ে তোলা দোকানের মালামাল সরিয়ে নিতে শুরু করে দখলদাররা। তাদের অভিযোগ, গরুর হাটের ইজারাদারকে ভাড়া দিয়েই দোকান চালাচ্ছেন তারা, কিন্তু কোনো নোটিশ ছাড়াই অভিযান চালানো হয়েছে। আমাদের 1 ঘন্টা যদি সময় দিত তাহলে আমরা মাল সামনাগুলো হারাইতে পারতাম। কোটি কোটি টাকার মাল সামনা ক্ষয়ক্ষতি করলো, গরিবের হক নষ্ট করলো না। মানুষ শোয়া ছিল, মাল সামান কিনা থেকেছি, সব কিছুই নাই। তবে অভিযোগ আমলে নিতে নারাজ ঢাকা উত্তর সিটির প্রশাসক, জানান অবৈধ দখলদার উচ্ছেদে কোনো নোটিশ দেয়া হবে না। এই কর্মকাণ্ডগুলো বিগত দীর্ঘ সময় ধরে হয়ে এসছেন এবং তারা একটি পয়সাও সিটি কর্পোরেশনকে ভাড়া দিচ্ছেন না। তো সুতরাং এখানে যখন দখল হয়েছে, সেই দখলও আমাদেরকে না জানিয়ে করেছেন। স্বাভাবিকভাবেই আমরা আমাদের দখলকে পুনরুদ্ধার করতে এসেছি। এখানের মধ্যে কোনো দখলদারদেরকে উচ্ছেদ করার জন্য কোনো ধরনের নোটিশের প্রয়োজন নাই। টং দোকান ভাঙা হলেও ইট বালুর দোকান অক্ষত রাখার বিষয়ে তিনি জানান, সিটি কর্পোরেশনকে ভাড়া দিয়ে ব্যবসা করা যাবে, আর কাগজপত্র গোছানোর জন্য তাদেরকে 7 দিন সময় দেয়া হয়েছে। যারা এখানে ব্যবসা করছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তাদেরকে আমরা 7 দিন সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে তারা হয় তাদের এই মালপত্র নিয়ে এখান থেকে সরে যাবেন, অথবা সিটি কর্পোরেশনকে ভাড়া দিয়ে তারা তাদের বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। গণমাধ্যমের সঙ্গে প্রশাসক কথা বলার সময় উত্তেজিত হয়ে পড়ে ভুক্তভোগীরা। এতে ঘটনাস্থল ত্যাগ করেন ডিএনসিসি প্রশাসক। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। রমজানে নিত্য পণ্যের দাম সহনীয় রাখতে দিনভর অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে বনানী কাঁচা বাজারে অভিযান চালিয়ে 3টি দোকানকে 25,000 টাকা জরিমানা করে তারা। ভোক্তা অধিদপ্তর সহকারী পরিচালক জানান, এবার রমজানে পণ্য মূল্য নিয়ে স্বস্তিতে আছেন ক্রেতারা। নিয়াজ মোর্শেদের রিপোর্টে আমরা বাকিটা জানব। রমজানে নিত্যপণ্যের দাম আবারও চড়া, সেই সঙ্গে সংকট সয়াবিন তেলের। এমন পরিস্থিতিতে অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার সকালে বনানী কাঁচা বাজারে চলে অভিযান। এ সময় ডিমের দাম বেশি রাখা সহ ক্যাশ মেমোর নানা অনিয়মের জন্য 3টি দোকানে জরিমানা করা হয়। দোকানদাররা জরিমানার অভিযোগ স্বীকার করে তুলে ধরে তাদের কথা। ভাঙ্গা চূড়া সব ধরনের তো ড্যামেজ আছে, সারাদের লোকে তো এইসব কথা বললে হবে না। ক্যাশ মেমো যে কারণ বলে যে নিলে নেন, নাহলে চলে যান, বেগুন ক্যাশ মেমো দেওয়া যাবো না, বেগুন নিলে নাহলে চলে যান, বিক্রি করা, এরকম আমাদেরকে বলে।
তার মেমু আমার কাছে 3000 রাত্রে হারা মানলাম আর যাবে তাই না এটা আজকে জন্মু তারে আমি লেখা নাই তার হলে কে দিয়ে না করে। অভিযান শেষে ভোক্ত অধিকারের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, গত বছরের তুলনায় এবারের রমজানের নিত্যপণ্য নিয়ে স্বস্তিতে আছে ক্রেতারা। মোটামুটি একটা পর্যায়ে তেল কি সরবরাহ স্বাভাবিক হয়েছে, এখন তেলের আর ক্রাইসিস আমরা দেখতে পাচ্ছি না। একই সাথে শাকসবজি সহ অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে সেগুলোর পর্যাপ্ত সরবরাহ আমরা খেয়াল করলাম, কোনো ক্রাইসিস আমরা দেখতে পাইনি। এইবারে রমজানে ভোক্তারা স্বস্তিতে আছেন, সব কিছু পণ্যের মূল্য তাদের নাগালের ভিতরে রয়েছে, এই জন্য আমাদের কিছুটা ভালো লাগছে। নিত্যপণ্যের বাজার মনিটরিংয়ে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।